সুপ্রিয় দর্শক, আমি সিরাজুল ইসলাম আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এশিয়ান টেলিভিশনের টক শো টেবিল টকে। আশা করি সবাই ভালো আছেন। দর্শক, আজকের টক শোর বিষয় হলো দেশে বিদেশে সেনাবাহিনী বিরোধী অপপ্রচার এবং গুজব। এ নিয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন সিনিয়র সাংবাদিক এলাহি নেওয়াজ খান এবং নিরাপত্তা বিশ্লেষক বাংলাদেশ ডিফেন্স জার্নালের সম্পাদক আবু রুশদ। জনাব এলাহি নেওয়াজ খান এবং আবু রুশদ, আপনাদের দুজনকেই এশিয়ান টেলিভিশন স্টুডিওতে স্বাগত। দর্শক, পরিচয় পর্বের পর আমরা চলে যাচ্ছি আলোচনায়। জনাব এলাহি নেওয়াজ খান, আপনাকে দিয়ে আমরা শুরু করতে চাই। সম্প্রতি বাংলাদেশের সামরিক বাহিনী, বিশেষ করে সেনাবাহিনীর বিরুদ্ধে নানামুখী অপপ্রচার এবং গুজব আমরা দেখতে পাচ্ছি। এই অপপ্রচার এবং গুজব এটা কিন্তু শুধু দেশের ভেতর থেকে না, দেশের বাইরে থেকেও, বিশেষ করে প্রতিবেশী একটি দেশ থেকে চালানো হচ্ছে। এই গুজব এবং অপপ্রচার চলছে। আমাদের প্রশ্ন হচ্ছে, এর প্রধান কারণ কি? কেন সেনাবাহিনীর বিরুদ্ধে এই ধরনের গুজব এবং অপপ্রচার চলছে? একটা বিষয় আপনি দেখবেন যে যেমন ভূমিকম্পের একটা কেন্দ্র থাকে, এবারকার গুজবের মূল কেন্দ্র হলো ইন্ডিয়া, ভারত, বিশেষ করে কলকাতা। এবং গত আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসনের 15 বছরে ভারতীয়রা, ভারত সরকার কিংবা ভারতের মানুষেরা, তাদের মধ্যে এইটা বদ্ধমূল ধারণা হয়ে গিয়েছিল যে আওয়ামী লীগ সরকার এবং আর্মি এটা পরিপূরক শক্তি, এবং এই পরিপূরক শক্তি ভারতের অনুগত শক্তি হিসাবে এখানে থাকবে এবং কাজ করবে। এবং এই যে জুলাই বিপ্লবে যে পরিবর্তনটা হলো, এবং এই পরিবর্তনে তারা মনে করেছিল যে সেনাবাহিনী এই সরকারকে রক্ষা করার জন্যে তাদের যত যে শক্তি আছে, তাদের যে মাইট আছে, এটাকে তারা ব্যবহার করবে। কিন্তু আর্মি তো করেই নাই, বরংস তারা একটা এই 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 যে যে ট্রানজিশনের যে অবস্থাটা আমরা চলে গেছি, এটার জন্য একটা মূল অনুঘটক হিসাবে কাজ করেছে। এটা ভারতীয়দের জন্য একদমই কাঙ্ক্ষিত ছিল না। তারা মনে করছিল যে এরা তাকে প্রোটেক্ট করবে। তারপরে যেটা হয়েছে, তাদের মধ্যে হতে ধারণা যে সিচুয়েশন হয়তো তাদেরকে কম্পেল করেছে এরকম একটা ডিসিশন নিতে, কিন্তু তারা নিশ্চয়ই হাসিনার এবং যে ফ্যাসিবাদী রিজম তাদের প্রতি অনুগত আছে। এই অনুগত অবস্থার থেকে ওরা চিন্তা করছে যে তারা অনুগত আছে, কিন্তু পরিস্থিতি তারা কিছু করতে পারে নাই। এখন তারা চেষ্টা করছে যে তারা তাদেরকে প্রভোগ করার চেষ্টা করছে, তারা টেক ওভার করলে হাসিনা এবং ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের যারা নেতা আছে তারা রেহাই পেয়ে যাবে। এটা হলো এই টেক ওভার করা কিংবা জরুরি অবস্থা ঘোষণার মূল অভিসন্ধি ভারতের দিক থেকে হলে এটা, যে কারণে তারপর এটা করছে। কিন্তু এটা যে প্রবলেম হয়ে গেল যে এই অব্যাহত ভারত থেকে এই প্রোপাগান্ডাগুলি কিন্তু মূলত আমাদের সেনাবাহিনীর জন্য পরিস্থিতিকে আরও কঠিন করে দিয়েছে। কারণ আপনি জানেন যে বাংলাদেশের লোকজন যদি মনে করে যে তাদের প্রিয় অমক তারা কিছু করবে, তখন মানুষ উল্টা হয়ে যায়। বাংলাদেশ আর্মি কিন্তু এখন বিশ্বে যে র্যাঙ্কিংয়ের মধ্যে কিন্তু এখন 37 আমাদের অবস্থান। এবং এই দেশ হিসাবে আমাদের যে স্ট্রেংথ কিন্তু যে কোনো একটা দেশকে মোকাবেলা করার মতন সামর্থ্য রাখে। যদি আমি দেখি বাংলাদেশ আর্মির যা কিছু ঘটে গেছে, এটার জন্য যত না আর্মির মধ্যে যেসব অভিসন্ধিওয়ালা অফিসার ছিল, তার থেকে অনেক বেশি হলো রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতা। পলিটিক্যাল পার্টিগুলি যদি তার মতো করে আর্মিকে দেখার চেষ্টা করে বা পরিচালিত করার চেষ্টা করে, তো ন্যাচারালি এটার একটা প্রতিবন্ধকতা তৈরি হতে পারে। যেটা 15 বছর যেটা হয়েছে, আর্মিকে এমনভাবে ব্যবহার করা হয়েছে, এবং এই ব্যবহারের ফলে যেটা হয়েছে, এই আর্মি কিন্তু জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। একদম এটা সত্য কথা। যেন আর্মি বিশেষ করে যে নির্বাচন, বিনা ভোটে যে নির্বাচনগুলি একদম প্রত্যক্ষভাবে সহায়তা করেছে। কিন্তু তার অর্থ এটা না যে টোটাল আর্মি এটার সাথে জড়িত, না, অসম্ভব। এবং সেটা যদি হতো, তাহলে এই যে জুলাই আগস্টে যদি আর্মি পুরা যদি এই ঘটনার সাথে জড়িত থাকতো, তারা যদি অ্যাক্ট করতো, নিঃসন্দেহে জুলাই বিপ্লব সফল হইতো না। এবং আমি মনে করি যে ওই ঘটনার পরে কিন্তু বাংলাদেশ আর্মি তাদের জনগণের সাথে সম্পৃক্ততা অতীতের যে কোনো সময়ের তুলনায় অনেক বেড়ে গেছে। আর একটা হলো যে আর্মির লোকদের অ্যাডাপ্টেশন ক্ষমতা কিন্তু অনেকের থেকে বেশি। যেসব প্রভোকেশন হচ্ছে এর মুখে তারা কিন্তু, আমি যেটা মনে করি যে যত প্রভোকেশন হোক না কেন, আর্মি কিন্তু ওই প্রভোকেশনে
পা দিচ্ছে না, দেবে না, কারণ বর্তমান সিচুয়েশন পারমিট করে না সেটা, এবং আমি সেটা ভালো বুঝে, জি জি, ভালো বুঝে। অনেক ধন্যবাদ এলাহি নওয়াজ খান। জনাব আবু রুশদ, আপনার কাছেও একই প্রশ্ন, যে এই যে আমাদের সেনাবাহিনী, দেশপ্রেমিক সেনাবাহিনী, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং নিরাপত্তার প্রধান দায়িত্ব যাদের কাঁধে, তাদেরকে নিয়ে এই যে প্রভোকেশন, উস্কানি এবং তাদের বিরুদ্ধে অপপ্রচার, গুজব, ভারত হচ্ছে এর কেন্দ্রবিন্দু, এর মূল লক্ষ্য উদ্দেশ্য কি? একই প্রশ্ন আপনার কাছে, সাথে সাথে এইটুকুও যুক্ত করব, এর সাথে রাজনৈতিক সংযোগটা কি? আমি একজন সাবেক সেনা অফিসার হিসেবে প্রথমে বলে নিই যে আপনার সেনাবাহিনী কি শুধু দেশপ্রেমিক না, বাংলাদেশের প্রতিটি মানুষই দেশপ্রেমিক, জাতীয়তাবাদী প্রতিটি মানুষই দেশপ্রেমিক। তা না হলে এই বাচ্চারা গিয়ে 5ই আগস্টের এই বিপ্লব সফল হতো না, ঠিক আছে? এই জিনিসটাকে আমার কাছে একটু খেলো মনে হয় যে শুধুমাত্র বলার জন্য। হ্যাঁ, প্রত্যেকটা সেনাবাহিনীর সদস্যকে একটা আলাদা মোটিভেশন থাকে, আলাদা ট্রেনিং থাকে। এখন আপনি যে প্রশ্নটা করেছেন, দেখেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে ভারত এটার সাথে জড়িত ছিল। ভারত সবসময় চেয়েছিল যে বাংলাদেশে যেন কোনো সেনাবাহিনী না থাকে। গোপন যে 7 দফা চুক্তিটা মুক্তিযুদ্ধের সময় তাজউদ্দিন আহমেদ, যাকে আমরা এত মহিমান্বিত করি, তাজউদ্দিন আহমেদ জেনারেল ওসমানীকে না জানিয়ে, অন্যান্য নেতৃবৃন্দকে না জানিয়ে গোপনে চুক্তি স্বাক্ষর করেছিলেন, 7 দফা গোপন চুক্তি। সেখানে একটা অন্যতম দাবি ছিল ভারতের, যে বাংলাদেশে কোনো সশস্ত্র বাহিনী থাকবে না, বাংলাদেশের নিরাপত্তার দেখভাল করবে ভারত। তার কারণ বাংলাদেশ একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, ওই পাশে পাকিস্তান, আবার বাংলাদেশও আবার যদি এখানে একটা শক্তিশালী, একটা ওয়েল অর্গানাইজড একটা সেনাবাহিনী দাঁড়া হয়, এটা যতই সেকুলার কান্ট্রি আমরা বলি না কেন, একটা জাতিগত পরিচয়ে মুসলিম একটা সেনাবাহিনী, এটা কখনো ভারত চায়নি। আমাদের এখানে একটা সংঘবদ্ধ, সুপ্রশিক্ষিত এবং একটা ভালো ধরেন ইকুইপমেন্ট সমৃদ্ধ একটা সেনাবাহিনী কখনোই তারা চায়নি। আপনি লক্ষ্য করে দেখবেন যে শেখ মুজিবুর রহমান যখন রক্ষী বাহিনী তৈরি করলো, রক্ষী বাহিনীকে ট্রেনিং দিল কে? ভারতীয় অফিসাররা। আমাদের সেনাবাহিনীর অভিজ্ঞ অফিসার থাকার পরেও ভারত থেকে ট্রেনার নিয়ে এসে, ইনস্ট্রাক্টর নিয়ে এসে ট্রেনিং দেওয়া হলো, তাদেরকে আধুনিক সমস্ত সরঞ্জাম দেওয়া হলো, এমনকি যে কামান, ইতালি থেকে কামান এনে তাদেরকে দেওয়া হয়েছে, আর্মিকে কিন্তু সেই তখন নতুন কামান দেওয়া হয়নি। তখন ভারত কিন্তু রক্ষী বাহিনীকে যে সাজাচ্ছে এটা নিয়ে কিন্তু টু শব্দ করেনি, তাদের কোনো মাথা ব্যথা ছিল না। তাদের মাথা ব্যথা ছিল যে না, সেনাবাহিনীকে বাড়তে দেওয়া হবে না। অনেক সেনা অফিসারকে চাকরিচ্যুত তখন করা হয়েছে, নানা বিভিন্ন দিয়ে কারণ দেখে করা হয়েছে। জেনারেল জিয়াউর রহমানের মতো অফিসারকে তখন সেনাবাহিনী থেকে বের করে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছিল। তারপরে তো তাকে সেনাপ্রধান সিনিয়র হওয়ার পরে বানানো হয়নি, জেনারেল শফিউল্লাহকে বানানো হয়েছে। এরপরে যখন 1975 সালের পট পরিবর্তন হলো, পট পরিবর্তনের পরে আপনারা জানেন কিনা, আমি অনেক সিনিয়র সেনা কর্মকর্তাদের আমি ব্যক্তিগতভাবে ইন্টারভিউ করেছি, তাদের মধ্যে একজন এখনো বেঁচে আছেন, সাবেক একজন সেনাপ্রধান, যে 3 বার ভারত আমাদের দেশকে আক্রমণ করতে চেয়েছিল, এবং এই চাওয়ার মানে যেটা আক্রমণের সময় সেটা নির্ধারণ করেছিল। তখন কিন্তু আমাদের সেনাবাহিনীর সংখ্যা মাত্র কয়েকটা ব্রিগেড, আমাদের মানে একটা ডিভিশনের থেকে একটু বেশি, আমাদের সেরকম কোনো অস্ত্রশস্ত্র কিছুই ছিল না। তখন আমাদেরকে মার্কিন যুক্তরাষ্ট্র, এই চীন এবং মুসলিম দেশগুলো কিন্তু আমাদেরকে রক্ষায় এগিয়ে আসে, মানে তারা ভারতকে কূটনৈতিক পর্যায়ে জানিয়ে দিয়ে যে তোমরা যদি বাংলাদেশে হস্তক্ষেপ করো আমরা কিন্তু বসে থাকবো না। আচ্ছা, এরপরে এই ঘটনাগুলো দেখার পরে জেনারেল জিয়াউর রহমান খুব দ্রুত মুভ করে মুসলিম দেশগুলোর সহযোগিতায়, চীন এবং আমেরিকার সহযোগিতায় আমাদের সেনাবাহিনীকে মাত্র 3.5 বছরের মাথায় 5 ডিভিশনে উন্নীত করলেন। ভারত এটা পছন্দ করেনি। কারণ ওই যে আবার বললাম যে বাংলাদেশে একটা সেনাবাহিনী থাকবে, সেটা খুব সমৃদ্ধ সেনাবাহিনী থাকবে, ডেডিকেটেড সেনাবাহিনী থাকবে, এটা ওরা কখনোই হতে দিবে না। এটা বুঝতে হবে। আমার দুঃখ লাগে যে গত 16-17 বছর আমাদের সেনাবাহিনীরই কিছু অফিসার, মাইন্ড ইট, আমি সবাইকে বলছি না, তার মধ্যে আমার পোস্টমেটও আছেন, গোয়েন্দা সংস্থার প্রধান ছিলেন, যিনি আমাকে আবার সেনাবাহিনীতে 9.5 বছর অবাঞ্ছিত করে রেখেছিলেন, হজে পর্যন্ত যেতে দেনি, প্লেন থেকে নামিয়েছিলেন, মানে আমাকে করেছেন আমার বন্ধু হিসাবে, বন্ধু হওয়ার পরেও। তা এই ধরনের অফিসাররা গুম খুন করেছেন, মানুষের রাজনৈতিক বিরোধিতার কারণে সবকিছু করেছেন, সেনাবাহিনীর মান মর্যাদা সবকিছু শেষ করেছেন, সেনাবাহিনীটাকে পুরোটাই নিয়ে যেতে চেয়েছেন ভারতের পরিপূরক একটা শক্তি হিসাবে। আমরা বাহ্যিকভাবে দেখেছি সেনাবাহিনীর তখন চাকচিক্য অনেক বেড়েছে, অনেক বড় বড় বিল্ডিং হয়েছে, এ হয়েছে, সে হয়েছে, কিন্তু আপনার যে মানে স্পিরিটটা, সেই স্পিরিটটা কিন্তু নষ্ট করে দেওয়া হয়েছিল। জনগণের সাথে একটা বিশাল দূরত্ব সৃষ্টি করা হয়েছিল, যেটা এই যে এলাহি নওয়াজ খান সাজু ভাই বললেন যে নির্বাচনে সেনাবাহিনীকে একটা বিতর্কিত ভূমিকায় নিয়ে যাওয়া হয়েছে। এগুলো ঘটেছে,
কিন্তু এখন সেনাবাহিনীটা সেখান থেকে বেরিয়ে এসছে। আমাদের যে জুনিয়র অফিসাররা, সৈনিকরা, আমাদের অন্যান্য অফিসাররা, মিলিটারি অফিসাররা, তারা কিন্তু রুখে দাঁড়িয়েছে। জি জনাব আবু রুশদ, আমি একটু আপনাকে এখানে একটু থামাতে চাচ্ছি। আমরা ছোট একটা বিরতি সময় হয়েছে, বিরতি থেকে ফিরে এসে আপনার কাছে এই বিষয়ে আরও কথা শুনবো। দর্শক, সময় হলো বিরতির, ছোট্ট একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন, খুব শিগগিরই ফিরছি। দর্শক, বিরতি শেষে ফিরে এলাম। আপনারা আছেন এশিয়ান টেলিভিশনের সাথে, দেখছেন টেবিল টক। জনাব আবু রুশদ, আপনার কাছ থেকে আলোচনা শুনছিলাম, আপনি আলোচনা করছিলেন, যদি বাকি আলোচনাটুকু করেন। এখন যেটা আমি বলছিলাম যে দেখেন, বাংলাদেশে ওদের লক্ষ্য হচ্ছে, আপনি যে কথাগুলো বলছেন, যে এই দেশে যেন একটা ওয়েল অর্গানাইজ সেনাবাহিনী না থাকে, যাদের একটা নীতি থাকবে। এই আওয়ামী লীগের সময় কি করা হয়েছে, আমরা যে ট্রেনিংগুলো নিত আমাদের সেনাবাহিনী, যে একটা নির্দিষ্ট দেশ বা আমাদের সীমান্ত তো তাদের সাথে, আমরা কি আমেরিকাকে লক্ষ্য করে ট্রেনিং নিব? আপনি আমাকে বলেন, বা চীনের সাথে তো আমাদের সীমান্ত নাই, পাকিস্তান আমাদের থেকে অনেক হাজার মাইল দূরে, আমরা তো পাকিস্তানের সীমান্ত পরিস্থিতি নিয়ে আমরা ট্রেনিং করতে পারবো না। সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল। আমরা ইমাজিনারি জিনিস নিয়ে ট্রেনিং দিতাম, এগুলো কিন্তু অনেক মানুষ জানে না। এখন আমাদের অফিসারদেরকে তখন পলিউটেড বানানো হয়েছে, একটা গ্রুপ অফ অফিসারদেরকে, তাদেরকে দুর্নীতিবাজ বানানো হয়েছে। তারা মানুষ খুন করেছে র্যাবে গিয়ে, মিথ্যা কথা না, ডিজিএফআইতে থেকে, এনএসআইতে থেকে। তারা আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার জন্য এই অফিসার, কতিপয় অফিসার যা খুশি তা করেছে। কিন্তু আমি অফিসার যা খুশি তাই করেছে, মানে তাদেরকে করানোর ব্যবস্থা করা হয়েছে, ব্যাপারটা তারাও করেছে তাদের সুবিধার জন্য। তারা আজকে বিদেশে গিয়ে অনেকে বসে আছে না, শত শত কোটি টাকা নিয়ে বসে আছে। একটা অফিসার কয় টাকা বেতন পায়? হ্যাঁ, এখন এতে হয়েছে কি, ভালো যারা আছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী, তো 99% অফিসার, 99.9% অফিসার, সৈনিক তো এগুলো চায় নাই। এখন আপনি বলবেন যে তাহলে এরা করলো কেন? আপনি দেখেন, নির্বাচন বা একটা দেশে যখন রাজনীতি না থাকে, তখন শুধু একচেটি আওয়ামী লীগ, বিএনপি নাই, জামাত নাই, সমস্ত কিছু ইমব্যালেন্স হয়ে গেছে। তো আওয়ামী লীগ যা চেয়েছে তাই করেছে। ইন্ডিয়ার 15টা বছর খালি আওয়ামী লীগ, 16 বছরকে আওয়ামী লীগকে যেভাবে হোক তারা রেখেছে। সুতরাং তাদের সেই রেসটা তো গিয়ে আর্মির উপরেও, সেনাবাহিনীর উপরে তো পড়েছে। এখন সেনাবাহিনীর অফিসাররা কি সবাই কি বিদ্রোহ করবে? ইটস এ ভেরি ডিফিকাল্ট থিং। সবাই বাহির থেকে মনে করে, আমি অনেক সিভিলিয়ানদেরকে বলতে শুনি, কথায় কথায় বলে, ধরেন এরা কিছু করলো না কেন? এত সহজ না, পৃথিবীর কোনো সেনাবাহিনীর জন্যই এত সহজ না এটা। পাকিস্তান সেনাবাহিনী হলো আলাদা জিনিস, তাও এখন দেখেন পারছে না। হ্যাঁ, আর পরিস্থিতি বিশ্বে চেঞ্জ হয়েছে। এখন এবার আন্দোলনের সময় বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার এবং সৈনিকরা যদি সহযোগিতা না করত, সোয়ার আপন গড আমি বলতেছি, যে যত বড় কথা বলুক, এই আন্দোলন সফল হইত না। বাংলাদেশের সশস্ত্র বাহিনীর এই জনগণের সাথে গিয়েছে বলেই আন্দোলনটা সফল হয়েছে। এখন একটা সবচেয়ে বড় বিষয়, যেহেতু আপনি বলেছেন যে গুজবের প্রশ্নটাও আছে, আমরা এত অস্থির হয়ে গেছি, আমরা কোনো পারিপার্শ্বিকতা, আঞ্চলিক পরিস্থিতি, আন্তর্জাতিক পরিস্থিতি কোনো কিছুই বিবেচনা করি না। আমরা ডক্টর ইউনূসকে কি শান্তিতে রেখেছি? ওনার মতো একটা মানুষকে, স্টলওয়ার্ডকে, ওনাকে কন্টিনিউয়াসলি এই দাবি সেই দাবি, এই অশান্তি সেই অশান্তি। একটা মানুষের তো কাজ করার নির্দিষ্ট কতগুলি আছে। বাংলাদেশ একটা ট্রানজিশনের মধ্য দিয়ে যাচ্ছে। এখানে নির্বাচনের ব্যবস্থা করতে হবে, অর্থনীতি ঠিক করতে হবে, আপনার নিরাপত্তাটা ঠিক রাখতে হবে, যাতে আবার অন্যান্য দেশগুলো আমাদেরকে কিছু করতে না পারে। ধরেন একটা বড় ধরনের সন্ত্রাসী ঘটনা কেউ ঘটিয়ে দিল, নিরাপত্তা সংকট দেখা দিবে, আমাদের সীমান্তে সমস্যা দেখা দিতে, এগুলো ঠিক করতে না। এই দাবি সেই দাবি, এটা করছে না কেন, সেটা করছে না কেন, পাগল বানিয়ে ফেলে। এই বাচ্চা ছেলেগুলো যখন মারা গেল, এই শহীদ হলো, এই যে মুগ্ধরা, আবু সাইদরা, তাদের কথা ভুলে যাচ্ছে 3-4 দিনের মধ্যে। আমার বাসায় 6ই আগস্ট 7ই আগস্ট লোকজন এসে হাজির, আমাকে এই জায়গায় বসানোর জন্য সুপারিশ করেন, এই করেন সেই করেন। জি, আমি আপনার কাছ থেকে আরেকটু যে বিষয়টা জানতে চাইছিলাম, যে সেটা হচ্ছে যে এই যে সেনাবাহিনীর বিরুদ্ধে উস্কানি, এই উস্কানিটার সাথে রাজনৈতিক সম্পর্কটা, রাজনৈতিক সংযোগটা কি? রাজনৈতিক কোন লক্ষ্য উদ্দেশ্য? শুনে, রাজনৈতিক লক্ষ্য উদ্দেশ্য, যারা বাংলাদেশের মূল ধারার রাজনৈতিক দল এখন কারা আছে, বিএনপি আর জামাতে ইসলামী, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, গণ অধিকার পরিষদ, এবি পার্টি বা ছোট গণ অধিকার পরিষদ হতো ছোট, এবি পার্টি হতো ছোট,
আর এই যে ছাত্রদের যে নতুন দলটা হয়েছে এরা তো NCP হ্যাঁ এনসিপি, এরা তো কেবল হয়েছে, এদের অনেক হাজারো সীমাবদ্ধতা থাকার পরও আমরা ওয়েলকাম জানাই যে এরা আস্তে আস্তে দাঁড়াবে এবং অন্যান্য দলগুলোর উচিত এদেরকে আস্তে আস্তে সহযোগিতা করা। কিন্তু এখন দেখেন এরা কিন্তু কেউ উস্কানি দেয়নি, কিন্তু যেই জিনিসটাকে উস্কানি সেনাবাহিনীকে বারবার দেওয়া হচ্ছে ইউটিউব থেকে, কিছু কিছু জায়গা থেকে কিছু নতুন মানে লোকজন জড়ো হয়েছে যারা ধরেন এই সাজু ভাইয়ের মতো 50 বছর সাংবাদিকতাও করে নাই। সাজু ভাই তো আপনারা জানেন কিনা জানি না, আমরা যখন কলেজে পড়ি তখন তার ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে যে বই, ভারতীয় রাজনীতির স্বরূপ সন্ধানী, এগুলো আমরা পড়ে উৎসাহিত হয়েছি জানার জন্য, সমস্ত কিছু করার জন্য। এখন এনাদের মতো লোকরা তো কোনো কিছু করছে না, আপনার রেসপন্সিবলি কথাবার্তা বলছে, সমালোচনা করলো। এরা করছে কি একটা উস্কানি দিয়ে দিচ্ছে। যেমন আপনার হয়তো খেয়াল আছে যে এই যে কয়েকদিন আগে যে সেনাবাহিনীর বিরুদ্ধে যেগুলো হলো, কি ট্যাঙ্ক রওনা দিয়ে দিয়েছে, কি রাতের বেলা নাকি ঢাকা ক্যান্টনমেন্টে কু হয়ে গেছে, 11 জন ধরা পড়েছে, কোন জেনারেল সাহেব কি করে ফেলছেন, কোন কাদেরকে মানে সৈনিকরা সব বেরিয়ে গেছেন, ওখান থেকে সাজোয়াজান দেখা যাচ্ছে। আচ্ছা, এনারা যে এগুলি করছেন এগুলো তো বিএনপিও করে নাই, জামাত ইসলামীও করে নাই, এবি পার্টিও করে নাই, এগুলো আপনার গণ অধিকার পরিষদও করে নাই। করেছে আপনি বলেন? আমাদের সাধারণ মানুষ এগুলো চায় না। এখন সবচেয়ে বড় বিষয়টা আপনি এর মধ্যে এনাদের দেখা উচিত ছিল যে বাংলাদেশে, আমি আবারও বলি, এখন কে হালটা ধরে আছেন? ডক্টর ইউনূস, পৃথিবীর 10-12 জন অন্যতম শ্রেষ্ঠ মানুষের মধ্যে, বর্তমানে জীবিত মানুষের মধ্যে উনি একটা। ওনার কথা বড় বড় দেশের আপনার প্রেসিডেন্ট বা অন্যরা রাষ্ট্রপ্রধানরা শোনেন, কথাটা শোনেন। আপনি দেখেন প্রেসিডেন্ট ট্রাম্পও আমাদের জাতীয় দিবসে, স্বাধীনতা দিবসে শুভেচ্ছা বার্তা পাঠায়, তাদের পররাষ্ট্রমন্ত্রী পাঠায়। আমাদের এগুলো দেখতে হবে। এই ভদ্রলোক ইনি থাকার পরে, এনার মতো একটা লোক থাকার পরে এই সমস্ত উস্কানি দিচ্ছে। এই উস্কানি দিয়ে এটা লাভ হচ্ছে কার? লাভটা হচ্ছে ওই শক্তির, প্রতিবেশী শক্তির। খোদানা খাস্তা ধরেন এইগুলাতে এরকম ধরেন ভিতরে যারা করছে, তখন যদি এটার মধ্যে তৃতীয় কোনো এলিমেন্ট ঢুকে যায়, এটার নাম করে ভিতরে এলিমেন্ট ঢুকে যায়, ধরেন কিছু করলো, করার পরে তো আপনি বুঝতে পারবেন না কে কি করছে, লেগে গেল দুই পক্ষের মধ্যে, রক্তপাত হলো বা কিছু হলো, এটাই তো চায় ওরা। জি জি, অনেক ধন্যবাদ জনাব আবু রুশদ। এলাহিনাজ খান, আমরা আপনার কাছ থেকে যে বিষয়টা জানতে চাই, এই যে বিশেষ করে ভারতের পক্ষ থেকে বাংলাদেশের বিরুদ্ধে 5ই আগস্টের পর যে সমস্ত অপপ্রচার দেখা যাচ্ছে, বিশেষ করে ভারতের মিডিয়া থেকে, আপনি একজন সিনিয়র সাংবাদিক হিসেবে এইগুলো মোকাবেলার উপায় কি দেখেন? এবং ভারতের গণমাধ্যম বা সামাজিক মাধ্যম এবং গণমাধ্যম থেকে যখন এই ধরনের অপপ্রচার, গুজব ছড়ানো হয়, তখন ভারত রাষ্ট্র হিসেবে কি করতে পারতো বা তার কি করা উচিত? ভারত তার ভূরাজনৈতিক স্বার্থে এই বাংলাদেশ স্বাধীনতাকে তারা সমর্থন করেছে। এবং আপনাকে বলে রাখি, 62 যখন চীনের সাথে যুদ্ধটা হয়, এই যুদ্ধে তারা অনুভব করেছে তাদের প্রচুর ঘুরে তাদের সাপ্লাইয়ের ব্যবস্থা করতে হয়। তারা চেয়েছিল এমন একটা পশ্চাৎভূমি থাকবে, যেটাতে যদি কখনো চীনের সাথে যুদ্ধ হয় তাহলে সেই পশ্চাৎভূমি দিয়ে তারা যাবে, দ্রুত যেতে পারবে। তার জন্য বাংলাদেশকে তারা সহায়তা করেছে, স্বাধীনতা যুদ্ধে সহায়তা করেছে এবং তারপরের থেকে মনে করে থাকে। এবং আমি আপনাকে বলে দেখি, ভারতীয় সরকার যেই আসুক, কংগ্রেস হোক, যেই হোক না কেন, বাংলাদেশকে তারা সার্বভৌম রাষ্ট্র হিসেবে দেখতে চায় না। কিন্তু প্রবলেমটা হয়েছে যে আপনি জানেন যে কোনো দেশে একটা সেনাবাহিনী থাকলে এটা কিন্তু ক্রমান্বয়ে বাড়তে থাকে এবং শক্তি অর্জন করে। তার মানে স্বাধীনতা, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমি যেটা বলতে চাচ্ছি যে ক্রমান্বয়ে এটা শক্তিশালী হয়, এটা শক্তিশালী। বাংলাদেশ আগে কিন্তু তাই হয়েছে, প্রচণ্ড এখানে ব্যাচাগারগুলি হয়েছে, বারবার কিন্তু দুঃখজনক ঘটনার মধ্যে পড়েছে আর্মি। আপনার সেই 7 নভেম্বর বলেন, মানে তারপর বিডিআর কিলিং বলেন, বারবার কিন্তু আমাদের লোকেরা এই ধরনের বিপর্যয়ের মধ্যে পড়েছে। তারপরেও কিন্তু আর্মি ধীরে 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 কিন্তু এটা স্ট্রং হয়েছে। আমাদের সামগ্রিকভাবে আমাদের যে আর্ম ফোর্সের যেটা সশস্ত্র বাহিনী, সেটা আপনি বলেন নৌবাহিনী বলেন, ল্যান্ড ফোর্স বলেন, সব মিলাই এখন কিন্তু যথেষ্ট শক্তিশালী। এবার যে গুজবগুলি হয়েছে, আমি লক্ষ্য করেছি যে এই গ্রাসরুট লেভেলের একটা ছোট্ট আওয়ামী লীগের সদস্য এই উস্কানির মধ্যে আছে। এবং আমি এমন লক্ষ্য করেছি, তারা বলছে যে এখন সেনাবাহিনী অনেক ধৈর্য ধারণ করছে, আর তারা ধৈর্য ধারণ করতে পারছে না। এই যে ধারণাগুলি ইন্ডিয়া প্লাস আওয়ামী লীগের গ্রাসরুট পর্যন্ত, তাদের যে এই গুজবের মূল হাতিয়ারেরা, এদের ধারণা ছিল যে গত 15 বছরে এই আর্মি, আওয়ামী লীগ, ইন্ডিয়া পরিপূরক শক্তি, এটার মধ্যে কোনো নাই। আর আমি এটা কিন্তু এখন দেখা যায় না, বাস্তবে বিষয়টা তা না। আর্মির ইনস্টিটিউট হিসাবে এই যে তার
ভারত তার স্ট্র্যাটেজির স্বার্থে, ভূরাজনৈতিক স্বার্থে যে কাজটা করেছিল, এবং এখন দেখছে যে তার মূল বাধা হয়ে গেল সামগ্রিকভাবে সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী। সুতরাং এর কমান্ড স্ট্রাকচারকে ভাঙতে হবে। কীভাবে ভাঙতে হবে? ভাঙতে গেলেই দেখা যাবে যে উস্কানি দিতে হবে, একটা অভ্যুত্থানের চেষ্টা করবে, বা জরুরি অবস্থার এবং আর্মির মধ্যে একদম ডিভিশন হবে, সব মিলে একটা ক্যাওটিক সিচুয়েশন হবে। এইটা হলো ইন্ডিয়ার মূল। এখন যে ইন্ডিয়ার যে প্রোপাগান্ডা, যে মেশিনগুলি প্রোপাগান্ডা চালাচ্ছে মিডিয়াগুলি, এইগুলি সব বিজেপি সমর্থিত। বাংলাদেশ আর্মি যেটা আবু রুশ সাহেব বলতেছিলেন যে আমাদের যে ডক্ট্রিন, যেটা আমি বেশ কয়েকবার পার্বত্য চট্টগ্রাম যখন আমাদের ইনসার্জে চলছে, আমি সফর করেছি, তখন কিন্তু একটা ডক্ট্রিন আমাদের ছিল। এই যে আমাদের ট্রেনিংগুলো যে হতো, আমাকে যে বলো যে ইমাজিনারি এখনই করতে হয়, কিন্তু তখন সুনির্দিষ্ট ছিল, এবং বলে দেওয়া হতো যে আমাদের চারপাশ দিয়ে হলো এনিমি বলতে ইয়েকে বোঝানো হতো, প্রতিবেশী দেশকেই, এরাই এটা তখন। কিন্তু এরপর আস্তে 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 বিশেষ করে আওয়ামী লীগ আসার পরে এইটা ডক্ট্রিনটা আমাদের নাই। বাংলাদেশকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে ভাবেই না, এবং গত 15 বছরে তাদের এই ভাবনার দৃঢ় হয়েছে। তারা মনে করে যে এই আওয়ামী লীগ এবং তারা মিলে এখানে যে রাজত্বটা কায়েম করছে, জনগণ এটা সাংঘাতিকভাবে অ্যাকসেপ্ট করে বসে আছে। তারা মনে করছে যে এটাই আমাদের নিয়তি, আমরা এটা মেনে নিলাম। আসলে বিষয়টা তা না। এবং এই টিনেজারদের কিন্তু কোনো পলিটিক্যাল পার্টি বয়ান দিয়ে অর্গানাইজ করে নাই। তাদের মধ্যে অসম্ভব দেশপ্রেম, এই ছেলেপেলেদের চোখ এখন খুলে গিয়েছে। লাহিনাজ খান, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আরও আলোচনা করব। দর্শক, ছোট্ট একটা বিরতির সময় হচ্ছে, আমরা বিরতিতে যাচ্ছি, আপনারা সঙ্গে থাকুন, খুব শিগগিরই ফিরছি। দর্শক, বিরতি শেষে ফিরে এলাম। আপনারা আছেন এশিয়ান টেলিভিশনের সাথে, দেখছেন টেবিল টক। আবু রুশ, তো আপনার কাছে আমরা একটু জানতে চাই যে সম্প্রতি আপনি একটা ফেসবুক পোস্ট দিয়েছিলেন সেনা প্রধানের নামাজে ইমামতি করা সম্পর্কিত। এটা নিয়ে কিছু লোক এক ধরনের নেগেটিভলি দেখার চেষ্টা করেছে, কিছু কথাবার্তা বলছিল। সেখানে আপনি মনে হয় সেনা প্রধানের পক্ষেই কিছু কথা বলেছিলেন, এবং আপনার পোস্ট থেকে বা আপনার সাথে ব্যক্তিগত আলাপচারিতায় আমি বিভিন্ন সময় জেনেছি যে সেনা প্রধান আপনার কোর্সমেট ছিলেন সামরিক বাহিনীতে, এবং একেবারেই বন্ধুতুল্য। তো সেক্ষেত্রে এইটা নিয়ে নানামুখী আলোচনা হয়েছে, বিভিন্ন পত্রপত্রিকা আপনার পোস্ট ছাপা হয়েছে, এ নিয়ে ইউটিউবাররা বিভিন্ন রকমের আলোচনা করেছে। সব কিছু মিলে বাংলাদেশ সেনাবাহিনীর যে প্রধান বর্তমানে জেনারেল ওয়াকারুজ্জামান, প্লাস সেনাবাহিনীর যে ভূমিকা, বর্তমান রাজনীতি, চলমান পরিস্থিতি, সব কিছু নিয়ে আপনার মূল্যায়নটা একটু জানতে চাই। এই পরিস্থিতিগুলোকে আপনি কীভাবে দেখেন, বিশেষ করে আপনার পোস্ট নিয়ে পরবর্তীতে সব কিছু মিলে। আমি জেনারেল ওয়াকার মিলিটারি একাডেমিতে 1984 এবং 1985 সালে আমার একই কোম্পানিতে ছিলাম, এবং আমরা রুমমেট ছিলাম কিছু। তা আমি তাকে খুব কাছে থেকে দেখেছি। আমি তার অন্যান্য কমান্ড, তাকে নিয়ে মানুষ কি বলছে, রাজনৈতিকভাবে কি আসছে, আমি এগুলো নিয়ে কোনো কিছু বলতে চাই না। তার কারণ সেগুলা উনি যাই হোক আমার বন্ধু মানুষ, আমার রুমমেট। আমরা আর্মিতে যে কমরেডশিপটা রাখি সেটা আমরা সবসময় রাখি। তা আমি তাকে এই 18 বছর বয়স থেকে দেখেছি যে ধরেন এই শীতের রাত্রেও যখন আমরা পানি কাদা মেখে আসতাম, আমরা তো গোসল করে ঘুমিয়ে যেতাম কোনোভাবে, উনি নামাজটা পড়তেন। তা আমি এটাই লিখেছি যে এই নামাজ নিয়ে কেন তির্যক মন্তব্য করছেন? ওনার যদি সমালোচনা করার কিছু থাকে আপনারা সমালোচনা করেন। উনি সেনাপ্রধান, মানে সেনাপ্রধানের পদটা একটা ইনস্টিটিউট। এখানে ইচ্ছা করলেই তাকে তুই তোকারি করা যায় না, গালিগালাজ করা যায় না, সে যত যদি খারাপও হয়। আমি লক্ষ্য করেছি কিছু কিছু ইউটিউবার, তাদের ভক্ত সমর্থকরা এমন অসভ্যতে পরিণত হয়েছেন যে এরা কোনো নর্মস আর রাখছেন না। আপনারা পছন্দ যদি ওনাকে না করেন, ওনার সমালোচনা করেন, কোনো অসুবিধা নাই। যে ওনার কাছে বরং যেহেতু গণতন্ত্র ফেরত আসছে, ওনাকে জবাবদিহিতার মধ্যে ফেলেন যে আপনি এটা কেন করেছেন, এটা কেন করেছেন। বাট এটা হতে হবে একটা সভ্য আচরণের মাধ্যমে। আরেকটা জিনিস হচ্ছে যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব কার? ডক্টর ইউনূসের। ডক্টর ইউনূস হচ্ছেন প্রতিরক্ষা মন্ত্রী বাংলাদেশের, এবং
ডক্টর ইউনূসকেও তো আপনারা এইগুলো জিনিস জিজ্ঞাসা করতে পারেন যে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সশস্ত্র বাহিনী নিয়ে যে এটা কেন সশস্ত্র বাহিনীতে হয়নি, কেন কিছু লোকের ব্যাপারে এগুলো শোনা যাচ্ছে, ডক্টর ইউনূসকেও আপনারা প্রশ্ন করতে পারেন। তো ডক্টর ইউনূসকে প্রশ্ন করছেন না কেন? শুধুমাত্র সেনাপ্রধানকে টার্গেট করছেন কেন? যে আপনারা যদি সেনাপ্রধানকে কোনো ভুল পান, কোনো খারাপ জিনিস পান বা নেতিবাচক জিনিস পান, আপনারা সেটাকে তুলে ধরেন, তাকে জবাবদিহিতা করতে গেলে জবাবদিহিতার মধ্যে। জি, ধন্যবাদ জনাব আবু রুশদ। জনাব এলহানাউজ খান, আমরা আপনার কাছে খুব সংক্ষেপে একটা বিষয় জানতে চাই, খুব অল্প সময়, আধা মিনিট মতো মনে হয় পাবো। সেটা হচ্ছে যে এই যে সামরিক বাহিনী বা সেনা প্রধান বা আমাদের মিলিটারি ইনস্টিটিউশন নিয়ে যে অবস্থা চলছে, এতে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপি, জামাত, এইরকম এস্টাবলিশড রাজনৈতিক দলগুলোর যে ভূমিকা, সেই ভূমিকাটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? বাংলাদেশ আর্মি সম্পর্কে আমলিক আমলে হয়তো এই সব পলিটিক্যাল দলগুলির অনেকেরই ক্ষোভ ছিল, কারণ তারা কয়েকটা মানে সংক্ষেপে কয়েকটা ইলেকশন এমনভাবে করেছে এবং সমর্থন করেছে, যেমন আজিজ যেমন একটা মানে কি বলে রাতের ভোটের মতন একটা ভোটের মতন জায়গায় করে তারপরে বলছে যে যেভাবে লোকজনই যায় নাই যে বুথে, পরে জীবনে এরকম সুন্দর ইলেকশন দেখেন নাই। এর ফলে কিন্তু কখনো এইসব রাজনৈতিক দল জনগণ আর্মির বিরুদ্ধে না, অ্যাজ এ হোল আর্মির বিরুদ্ধে না। কোনো ব্যক্তি বিরুদ্ধে হতে পারে, কিংবা একটা সেনাপ্রধানের বিরুদ্ধে হতে পারে, কিন্তু কিংবা কোনো ডিজি, কোনো গোয়েন্দা সংস্থার ডিজি হয়তো কোনো খারাপ কাজ করেছে, তার সম্পর্ক হতে পারে, কিন্তু এই জনগণ কিংবা আর্মির বিরুদ্ধে না। তবে এক ধরনের জনবিচ্ছিন্নতা তৈরি হয়েছিল আর্মির, যেটা জুলাই বিপ্লবের পরে আবার ওই কতগুলো কর্মকর্তার কারণেই। ফাইনালি আমি একটা কথা বলে শেষ করব, যে কোনো খারাপ কাজকে মোকাবিলা করতে হলে মানে ভালো কাজ করতে হবে। মানে আপনি যেটা বলা হয় যে এটা ভালো, আমার প্রশ্ন ছিল যে রাজনৈতিক দলগুলো সেনাবাহিনী সম্পর্কে যে অবস্থা, আমি তো ওটা বলেছি যে কখনোই তারা সেনাবাহিনীর বিরুদ্ধে কখনো কাজ করে নাই রাজনৈতিক দলগুলি, এবং বরঞ্চ যেটা বলেছে সেটা হলো যে কারো বিরুদ্ধে হয়তো ছিল, কোনো জেনারেলের বিরুদ্ধে ছিল, কিন্তু তারা যারা সরাসরিভাবে শেখ হাসিনার এবং আমরা এই সাম্প্রতিক ঘটনা বলতে দেখতে পাচ্ছি, বিশেষ করে বিএনপির পক্ষ থেকে এইরকম বিবৃতি দেওয়া হয়েছে যে সামরিক বাহিনীর বিরুদ্ধে এই ধরনের কথাবার্তা বলা মানে হচ্ছে যে দেশে একটা অস্থিতিশীলতা তৈরি করা, এবং যা মোটেই দেশের জন্য ভালো হবে না। এবং বিএনপি লিডারশিপ যারা পলিটিক্স করছেন তারা মনে করেন যে বাংলাদেশে যে 15 বছরের যে ফ্যাসিবাদী শাসন চলছে তার একটা উত্তরণ, এখন একটা ট্রানজিশন চলছে, যেটা রূপান্তর পর্ব চলছে। এই রূপান্তর পর্ব থেকে উত্তরণ করতে গেলে ইলেকশনটা অপরিহার্য, তাড়াতাড়ি ইলেকশন হতে হবে। এবং সেক্ষেত্রে ইলেকশনটা ভালোভাবে করতে হলে আমাদের অর্গানাইজড একটা পুলিশ দরকার, ডিসিপ্লিন একটা পুলিশ দরকার, আর্মি দরকার। সেক্ষেত্রে আর্মির মধ্যে কাওয়াজ থাকলে, পুলিশের মধ্যে কাওয়াজ থাকলে কোনো অবস্থাতেই একটা সুষ্ঠু নির্বাচন করা যাবে। আর বিএনপি কেন বাংলাদেশ আর্মির ব্যাপারে, এই আর্মি যে অবস্থানে আসছে, আমি তো বললাম যে জেনারেল জিয়াউর রহমান 1 ডিভিশন থেকে 3.5 বছরে 5 ডিভিশন বিএনপি। জি, অনেক ধন্যবাদ আবু রুশদ এবং এলহানাউজ খান সাজু, আপনারা গুরুত্বপূর্ণ সময় দিয়ে চমৎকার আলোচনা করেছেন। আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা আলোচনা শেষ করব, তবে যাবার আগে এই কথাটা বলবো যে আমি ব্যক্তিগতভাবে মনে করি বা আমরা মনে করি যে বাংলাদেশের সার্বভৌমত্ব এবং বাংলাদেশের নিরাপত্তা এবং বাংলাদেশ সেনাবাহিনী বা সামরিক বাহিনী, এটা আমি মনে করি পরিপূরক এবং সমান্তরাল। একটাকে বাদ দিয়ে আর একটা কল্পনা করা যায় না। নিশ্চয়ই বাংলাদেশ এবং বাংলাদেশের সামরিক বাহিনী শক্তি সামর্থ্য অর্জন করবে এবং আমাদের সার্বভৌমত্ব এবং স্বাধীনতা অক্ষুণ্ণ থাকবে, এবং সেনাবাহিনী নিশ্চয়ই সেখানে অতন্ত্র প্রহরী হিসেবে কাজ করবে। সবাইকে শুভকামনা, সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। ভালো থাকবেন, খোদা হাফেজ।